আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি এই করোনাকালীন সময়ে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বদিরুজ্জামান। আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আইএল স্টাডি কর্নার বাংলায়। আপনারা জানেন আমরা এখানে সাধারণত আন্তর্জাতিক সম্পর্কের যে মৌলিক বিষয়গুলো আছে, সেই মৌলিক বিষয়গুলোকে বাংলায় উপস্থাপন করার চেষ্টা করতেছি এবং যাতে আপনারা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারেন। বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি যাতে আমরা বিষয়টা সহজে বুঝি এবং আমাদের যে পরবর্তী আ যে স্টাডি আছে সেখানে এই কি কনসেপ্ট গুলোকে খুব সহজে রিলেট করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টাকে নিয়ে, সেই বিষয়টা হচ্ছে সফট পাওয়ার। আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে কি কনসেপ্ট গুলো আলোচনা করছি। আমাদের শেষের ২ টা ভিডিও ছিল আ পাওয়ার এবং হার্ড পাওয়ার এর উপর। অর্থাৎ পাওয়ারকে যখন আমরা বিশ্লেষণ করেছি তখন আমরা দেখিয়েছি পাওয়ারের যে ২ টা অংশ থাকে, অর্থাৎ হার্ড পাওয়ার এবং দ্বিতীয় অংশ সফট পাওয়ার। তো আমরা হার্ড পাওয়ারকে ব্যাখ্যা করেছি। সেখানে দেখিয়েছি যে কিভাবে মিলিটারি যে শক্তি এবং অর্থনৈতিক যে এমবার্গো, এই যে ২ টা থ্রেট, এই থ্রেটের মাধ্যমে কিভাবে যে অ্যাক্টরসের পলিটিক্যাল যে অবজেক্টিভস গুলো আছে সেগুলো কিভাবে গেইন করা হয়। এবং আজকে আমরা দেখব পাওয়ারের যে ২য় অংশ অর্থাৎ সফট পাওয়ার নিয়ে। এখানে মূলত অ্যাট্রাকশনের মাধ্যমে রাষ্ট্রের যে মূল যে অবজেক্টিভস বা গোলস সেটা কিভাবে পূরণ করা যায় সে সম্পর্কে আমরা আজকে জানব। তো আমাদের মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তীতে আপনারা ভিডিওগুলো খুব সহজে পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সফট পাওয়ার। তো আলোচনার পূর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বা পরিচিত করে দিতে চাই এই সফট পাওয়ার অ্যাজ এ কনসেপ্ট। এই কনসেপ্টটাকে যে স্কলার ডেভেলপ করছেন তার নাম হচ্ছেন জোসেফ এস নাই। তিনি আয়ের একজন অনেক বড় একজন বিশেষজ্ঞ। বিশেষ করে তিনি নিও লিবারালিজম এই থিওরির অন্যতম একজন প্রবক্তা এবং সফট পাওয়ার এই কনসেপ্টটাকে আন্তর্জাতিক সম্পর্কে তিনি ইনক্লুড করেছেন। তো সেই জোসেফ এস নাই যখন সফট পাওয়ারের বিশ্লেষণ শুরু করেছিলেন বা ব্যাখ্যা দিতে গিয়েছিলেন, তিনি প্রথমে লিডারশিপ যে টার্মসটা সেইটাকে সামনে নিয়ে এসেছিলেন। কেন তিনি লিডারশিপ টার্মসটাকে সামনে নিয়ে এসেছিলেন? তার মূল বক্তব্য ছিল যে একজন লিডারই ডিসাইড করে সে তার পলিটিক্যাল এজেন্ডা সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে যে ফোর্সটা তার দরকার, সে ফোর্সটা কি সে হার্ড ফোর্স ব্যবহার করবে অর্থাৎ কোয়ার্সিভ, বা যেটাকে বলে হার্ড পাওয়ার ব্যবহার করবে, অথবা সফট পাওয়ার বা পারসুয়েশন করবে সে। তো এটা ডিপেন্ড করে একজন লিডারের উপরে। এবং আমরা যদি বিষয়টাকে আরও আলাদাভাবে দেখি, যে আমরা জানি আন্তর্জাতিক সম্পর্ক ইন্টার-স্টেট রিলেশনসের ক্ষেত্রে স্টেট টু স্টেট রিলেশনস মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। কিন্তু আমরা যদি দেখি স্টেট অ্যাজ এ এন্টিটি, এটা কিন্তু হ্যাঁ, একটা মানচিত্রে দেখা যায় একটা ভূখণ্ডের আকারে, কিন্তু এর কিন্তু নিজস্ব সত্তা নাই যে এ নিজে উঠে অন্য একটা রাষ্ট্রের সাথে হ্যান্ডশেক করে সম্পর্ক তৈরি করবে। মূলত তৈরি কারা করে? যারা পলিটিক্যাল বডিজ আছে। পলিটিক্যাল বডি মূলত কারা? যারা পার্সন, ইন্ডিভিজুয়াল বা যারা লিডার। তো এখানে এই লিডারদের যে ডিসিশন, সেই ডিসিশনে কিন্তু স্টেটের ডিসিশন নির্ধারিত হয়। তো এখানে প্রথমেই জোসেফ এস নাই সেই জিনিসটাকে পরিষ্কার করতে চেয়েছেন যে পাওয়ারটা কি হার্ডলি ইউজড হবে অথবা সফটলি ইউজ হবে, সেটা নির্ভর করে যে লিডারের যে মোটিভেশন আছে তার উপর। সে কি চাচ্ছে, সে তার পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল যে গোলসগুলো আছে সেগুলো কীভাবে অ্যাটেন্ড করতে চায়, মানে কোন পন্থায়। তো এইটা ছিল তার প্রথম বক্তব্য। সে প্রথমে লিডারশিপ জিনিসটাকে ডিফাইন করার চেষ্টা করেছে। এখন আমরা যদি এই লিডারশিপ শব্দটাকে একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখতে পারি যে ডিকশনারি অনুযায়ী যদি লিডারশিপ শব্দটাকে আমরা ভাঙি, আমরা যে অর্থটা পাই হচ্ছে একজন লিডার মূলত তাকে বলা হয় যে একটা পথ তৈরি করে দেয় বা যে সামনে এগিয়ে যায় বা তার ফলোয়ারদের জন্য একটা কোনো কিছু ডিফাইন করে দেয়,
কোনো একটা কিছু অর্জনের ক্ষেত্রে। তো সেই কথাই বলছে যে এখানে যারা গ্রুপ অর্থাৎ যারা ফলোয়ার তারা মূলত একজন লিডারের দিকেই তাকিয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের যারা পলিটিক্যাল বডি তারাই কিন্তু ডিসিশন মেকিং করে, তাদের কিন্তু সবরেইন পাওয়ার দেওয়া থাকে। অর্থাৎ যারা সাবজেক্ট আছে তাদের আন্ডারে তারা কিন্তু যারা লিডার্স তাদের যে পলিটিক্যাল ডিসিশন সেটাকে মেনে নিতে বাধ্য থাকে, কারণ এটাকেই বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট। তো এই যে সাবজেক্ট যারা বা আমরা বলতে পারি নাগরিক বা প্রজা যা আছে, হিস্টোরিক্যালি যদি বলি প্রজা বা কোনো ট্রাইবের কথা বলে গোত্রের যারা সদস্য বা মেম্বার, তারা কিন্তু মূলত যারা লিডার তাদের দিকেই তাকিয়ে থাকে যে কোনো একটা তাদের যে অবজেক্টিভসটা আছে, ইন্টারেস্টের জায়গাটা আছে সেটা যেন লিডাররাই ডিফাইন করে দেয়, এবং সেই ডিফাইন করে দিলেই হয় না, তাদের সে পলিটিক্যাল অবজেক্টিভসটা অর্জন করার জন্য লিডার যেন কার্যকর ভূমিকা রাখে, এর জন্যই কিন্তু তাকে লিডার হিসেবে তৈরি করা হয় বা মানে সাপোর্ট দেওয়া হয়। তো এভাবেই কিন্তু আমরা যদি দেখি যে লিডারের ক্ষেত্রে লিডারের সাথে একটা পাওয়ারের সম্পর্ক তৈরি হয়, যে সে পলিটিক্যাল অবজেক্টিভসটাকে যে মানে অ্যাটেইন করবে সেটাকে সে কোন পাওয়ারের ভিত্তিতে করবে। অর্থাৎ একজন লিডারকে যখন আমরা কল্পনা করি তার সাথে কিন্তু পাওয়ারকেও আমরা কল্পনা করে থাকি, কারণ লিডারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পাওয়ার ছাড়া লিডারশিপ বিষয়টা থাকে না, এটা সম্ভব না। তো সেটা পাওয়ারটা যেভাবেই হোক। তো আজকে আমরা চেষ্টা করব এইটা জানার যে যারা লিডারশিপ আছে তারা কিভাবে যে পলিটিক্যাল অবজেক্টিভস, এই পলিটিক্যাল অবজেক্টিভস তৈরি করার জন্য বা পলিটিক্যাল অবজেক্টস অ্যাটেইন বলি, বা যারা অ্যাক্টরস আছে বা অন্য যারা অ্যাক্টরস, যেহেতু আমরা যখন পাওয়ার পড়েছিলাম তখন পাওয়ারের সংজ্ঞায় বলেছিলাম যে পাওয়ার মূলত হচ্ছে একটা অ্যাক্টরের আর একটা অ্যাক্টরকে প্রভাবিত করা, যে অন্য যারা অ্যাক্টরস আছে তারা হচ্ছে সে লিডারের প্রতি কীভাবে অ্যাট্রাক্ট হবে সেইটাকে তৈরি করবে একজন লিডার। আর যারা কোয়ালিশনের ভিত্তিতে মূলত বা কালেকটিভলি যারা লিডাররা সফট পাওয়ারের ক্ষেত্রে কোনো ডিসিশন নেবে বা তাদের অবজেক্টিভসটা তারা শেয়ারলি বা উইন উইন সিচুয়েশনের মাধ্যমে তারা সেটা অ্যাটেন্ড করবে। তো জোসেফ এস নাই তো সফট পাওয়ারের বিষয়টা আলোচনা করতে গিয়ে জোসেফ এস নাই মূলত প্রথমে পাওয়ারকে সংজ্ঞায়ন করেছে, যেটাকে আমরা কেবলই বললাম যে পাওয়ার হচ্ছে কোনো একজন অ্যাক্টরের অন্য কোনো অ্যাক্টরের ব্যবহার বা বিহেভিয়ারের উপর প্রভাব ফেলার যে একটা ক্ষমতা। তো এটাকে মূলত যারা জোসেফ স্নাইপ বা বিভিন্ন স্কলার যারা পাওয়ারকে ডিফাইন করেছেন তারা এই সংজ্ঞাটা দিয়েছেন, এবং তারা পাওয়ারকে যেটা বললাম যে দুইটা ভাগে ভাগ করছেন। এখানে অর্থনীতি এবং মিলিটারি সক্ষমতার ভিত্তিতে তাকে হার্ড পাওয়ারের কাতারে ফেলেছেন, এবং অ্যাট্রাকশনের ভিত্তিতে তাকে মূলত সফট পাওয়ারের ক্ষেত্রে আলাদা করেছেন। তো আমরা যখনই সাধারণ দৃষ্টিতে, বিশেষ করে আমরা যারা ইন্টারন্যাশনাল পলিটিক্সের স্টুডেন্টস, তারা যখন পাওয়ারটাকে স্টাডি করতে চাই তখন খুবই সহজে আমরা মূলত যে পাওয়ারের যে হার্ড ফর্মটা আছে সেটাকে নিয়ে আসি সামনে, কারণ আমরা বেসিক্যালি যে হিউম্যান আমরা যে মানুষকে মানে এক্সপ্লেন করতে চাই তারা কিন্তু মূলত কনফ্লিক্টের দিকেই বেশি ঝুঁকে থাকে, কারণ ইমোশন এবং কনফ্লিক্ট, ইমোশনটাকে প্রকাশ করা যায় না, কিন্তু কনফ্লিক্টটাকে কিন্তু খুবই সহজে অনেক বড় আকারে প্রকাশ করা যায়। তো মানুষ কিন্তু কনফ্লিক্টের দিকে বেশি অ্যাট্রাক্ট হয় বা ঝুঁকি থাকে বা মানুষের পছন্দের জায়গা থাকে ওইখানটায়। তো পাওয়ার বলতে আমাদের যে রিসার্চ ভিত্তিক যে হার্ড পাওয়ার, কারণ পাওয়ারের অনেকগুলো এলিমেন্টস আছে এবং এলিমেন্টসগুলো কিন্তু মেইনলি হার্ড পাওয়ারের সাথে রিলেট করতে চায় মানুষ সাধারণত। যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি, বা অনেকে আমরা বলি জিওপলিটিক্যাল যে বেনিফিটস, স্ট্র্যাটেজিক রোলস, এর মাধ্যমে একটা রাষ্ট্র পাওয়ারফুল হতে পারে। পাওয়ারফুলটা কীভাবে হতে পারে তখনই আমরা চিন্তা করি, তখন মিলিটারি বা ট্র্যাডিশনাল পাওয়ার হতে পারে সে। কিন্তু এই এলিমেন্টসগুলোর মাধ্যমে একটা রাষ্ট্রকে শুধু হার্ড পাওয়ারের দিকে যাবে, নাকি সে যে সফট পাওয়ারের যে বিষয়টা আছে সেখানেও যাবে। অর্থাৎ আমরা শুধু মনে করি যে যদি কোনো একটা রাষ্ট্রের যদি জিওগ্রাফিক্যালি একটা ভালো পজিশনে থাকে তাহলে সে হার্ড পাওয়ারের দিক থেকে বেনিফিট পাবে, অথবা তার যদি কিছু ক্রুশিয়াল ন্যাচারাল রিসোর্স থাকে তখন সে পাওয়ারটা খুব সহজে বিল্ড করতে পারবে।
কিন্তু আমার মনে হয় বা বিশেষ জোসেফ এস নাই যেটা বলেছেন যে তার মনে হয় যে বিষয়টা ঠিক না যে আমরা শুধুমাত্র যে পাওয়ার এলিমেন্টসগুলো দ্বারা আসে পাওয়ার এলিমেন্টসকে শুধুমাত্র হার্ড পাওয়ারের সাথে রিলেট করব তা না। যদি আমরা একটু উদাহরণ দিয়ে যে হার্ড পাওয়ারের ক্ষেত্রে যে রিসোর্সগুলো ব্যবহার করা হয় এটা মূলত কনটেক্সট ভিত্তিক। যদি উদাহরণ দিই বিষয়টা খুব ক্লিয়ার হয় আপনাদের কাছে যে আমরা যে যদি জিওপলিটিক্যাল যে পজিশনের কথাই যদি বলি যে হিস্টোরিক্যালি যে জিওপলিটিক্যাল থিওরি যদি আমরা পড়ি যে ক্লাসিক্যাল জিওপলিটিক্যাল থিওরি আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন যে ক্লাসিক্যাল জিওপলিটিক্যাল থিওরিতে বিভিন্ন সময় বিভিন্ন রিজন বা বিভিন্ন রাষ্ট্রের যে জিওগ্রাফিক্যাল যে সিচুয়েশন সেইটাকে কিন্তু হার্ড পাওয়ারের একটা অন্যতম গুরুত্ব হিসেবে মনে করা হতো। কিন্তু বর্তমানে দেখা গেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বা বর্তমানে যে আমরা রিসোর্স বা ন্যাচারাল রিসোর্সের ভিত্তিতে হার্ড পাওয়ারের ইনহ্যান্সমেন্টের কথা বলে থাকি। যেমন যে সকল রাষ্ট্র তেল সমৃদ্ধ রাষ্ট্র সে সকল রাষ্ট্রের মিলিটারি শক্তি না থাকলেও তারা কিন্তু এই যে স্পেসিফিক ন্যাচারাল রিসোর্সের জন্য বা ক্রুশিয়াল ন্যাচারাল রিসোর্সের মাধ্যমে কিন্তু একটা পাওয়ারফুল পজিশন গেইন করতে পারে বা পাওয়ারফুল একটা ইনফ্লুয়েন্স করতে পারে অন্য কোনো অ্যাক্টরসের উপর, যেটা আমরা 73-এর তেল অয়েল এমবার্গোর ক্ষেত্রে দেখতে পাই যে কিভাবে যে ওপেকভুক্ত রাষ্ট্রগুলো মূলত আরব যে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো কিভাবে পশ্চিমা রাষ্ট্রের প্রতি যে তাদের শক্তি প্রদর্শন করেছিল বা ইকোনমি অয়েল এমবার্গোর মাধ্যমে। তো এই যে অয়েল এটা কিন্তু পাওয়ারের একটা বেসিস হিসেবে কাজ করে। কিন্তু এইটা যদি আমরা চিন্তা করি এই যে তেল সমৃদ্ধ তেল থাকলেই যে সে রাষ্ট্রটা পাওয়ারফুল হবে এই চিন্তা ভাবনাটা আমাদের কখন থেকে তৈরি হয়েছে? এই চিন্তা ভাবনা আমাদের তখনই তৈরি হয়েছে যখন এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, যখন তেলটাকে মূলত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করা শুরু করলো। বা আমরা যদি আরও একটা উদাহরণ দিই যেমন নিউক্লিয়ার ডেভেলপমেন্টের জন্য যে কাঁচামালটা বা যে রিসোর্সটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউরেনিয়াম। তো ইউরেনিয়াম এখন আমরা যদি মনে করি একটা রাষ্ট্রের কাছে ইউরেনিয়াম আছে তখনই আমরা মনে করি ওই রাষ্ট্রটা খুবই পটেনশিয়াল পাওয়ারফুল অথবা হার্ড পাওয়ারফুল অথবা অ্যাকচুয়াল পাওয়ারফুল রাষ্ট্র অথবা তার অন্য অনেকগুলো রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করার একটা ক্ষমতা আছে, কারণ তার কাছে একটা ক্রুশিয়াল রিসোর্স আছে, অর্থাৎ কোনটা ইউরেনিয়াম আছে। তো এই ইউরেনিয়ামের যে গুরুত্বটা এটা কখন বৃদ্ধি পেয়েছে? এটা বৃদ্ধি পেয়েছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যখন ডেভেলপমেন্ট শুরু হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিরোশিমা নাগাসাকিতে যখন এই একটা যে দুইটা বড় বড় অ্যাটমিক বোমা ফেলানো হলো এবং এই অস্ত্রটাকে একটা কৌশলগত অস্ত্র হিসেবে যুক্তরাষ্ট্র গ্রহণ করলো এবং অন্যান্য রাষ্ট্রগুলোকে সেটা প্রলিফারেট করা শুরু করলো, তখন থেকে কিন্তু মূলত এই যে একটা রিসোর্স ইউরেনিয়াম এই রিসোর্সটার প্রতি কিন্তু সবার ঝোঁক বৃদ্ধি পেল, কারণ তারা মনে করলো যে এই রিসোর্সটা থাকলেই তারা একটা পাওয়ারফুল স্টেট হইতে পারবে। তো এই রিসোর্স থাকার ফলে বা পাওয়ারের যে অন্য এলিমেন্টসগুলো থাকার ফলে যে একটা রাষ্ট্র তার পাওয়ারটাকে গেইন করতে পারবে এবং সেই পাওয়ারটাকেই সে মূলত হার্ডলি ইউজ করতে পারবে, বিষয়টা কিন্তু তা না। কারণ এই এলিমেন্টসগুলো কিন্তু সবসময় কনটেক্সচুয়াল, এটা কিন্তু কনটেক্সচুয়াল ভিত্তিতে ছিল। তো এই কনটেক্সটটা কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা যদি পেলোপনেসিয়ান ওয়ারের সময় দেখি তখন যে জিওপলিটিক্যাল বিষয়ের ক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, বর্তমান কিন্তু সেই ব্যাপারে নাই। বর্তমানে কিন্তু জিওপলিটিক্যাল অত গুরুত্বও নেই। হ্যাঁ? তো বর্তমানে কিছু কিছু সোল রিসোর্সেস যেগুলো বললাম ইউরেনিয়াম বা অয়েল বা এই টাইপের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ রিসোর্সগুলো আছে সেই রিসোর্স বেস কিন্তু পাওয়ার গেইন করতেছে। তো এই যে বললাম যে এই রিসোর্সগুলো মূলত আপনার পাওয়ারকে ইনহ্যান্স করার ক্ষমতা রাখে, এই চিন্তাটা যদি আমরা করি তখনই সেই চিন্তাটা ভুল হবে। কারণ শুধুমাত্র এটা হার্ড পাওয়ার তৈরি করে না, এখানে সফট পাওয়ারের একটা বিষয় আসে। তো যে বিষয়টা কি, সে বিষয়টা হচ্ছে সফট পাওয়ারের মূলত অন্য কোনো রাষ্ট্রকে অ্যাট্রাক্ট করে, সে অ্যাট্রাক্টের মাধ্যমেই সে তার পলিটিক্যাল অবজেক্টিভসটা গেইন করে। যদি আমরা তো আমরা যখন হার্ড পাওয়ারকে বলেছি সেখানে আমরা দেখেছি যে পলিটিক্যাল অবজেক্টিভসকে অ্যাটেন্ড করার জন্য মূলত আপনার মিলিটারি এক্সারসাইজ দেখানো বা মিলিটারি অ্যাগ্রেশন প্রদান করা হয় বা ইকোনমিক এমবার্গো দেওয়া হয়। এবং আমরা যদি বলি যে এই বিষয়টা যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি যে এটা কি সবসময় সফল হয়, আমরা যদি হিস্টোরি দেখি যে গত শতাব্দীতেই দেখি যে
গত শতাব্দীর একটা মূলত প্রত্যেকটা শতাব্দীতে হার্ট পরে অনেক ইউজ থাকে, কিন্তু গত শতাব্দীর এবং দুইটা মহাযুদ্ধ হয়েছে এবং কোল্ড ওয়ারের মতন একটা বড় পিরিয়ড ছিল, ভিয়েতনাম যুদ্ধ বা আফগানিস্তানের যুদ্ধ বা গালফ ওয়ারের মতন জায়গায়। তো আমরা যদি দেখি এই যে বিশাল পরিমাণ হার্ড পাওয়ারের যে ইউজ হয়েছে এইসব জায়গায়, মূলত আহ, যে পাওয়ারফুল রাষ্ট্রগুলো তাদের পলিটিক্যাল অবজেক্টিভস অ্যাটেইন করার জন্য, কিন্তু আমরা যদি দেখি যে এখানে তারা কি সম্পূর্ণভাবে সফল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, তারা সফল হয় নাই। যুক্তরাষ্ট্র যে উদ্দেশ্য নিয়ে ভিয়েতনামে যে বিশাল পরিমাণ আপনার তাদের মিলিটারি অ্যাগ্রেশন দেখিয়েছে, অনেক স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তারা যে পরিমাণ ভিয়েতনামে যে পরিমাণ তারা বোম ফেলেছে, সেই বোম কিন্তু তারা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেলে নাই এত পরিমাণ সেখানে সমরাস্ত্র তারা ব্যবহার করেছে। তো এই যে বিশাল পরিমাণ হার্ড পাওয়ার তারা ইউজ করেছে, তারা কি ভিয়েতনাম দখল করতে পেরেছে, বা ভিয়েতনামের যে পাবলিক আছে তাদেরকে তাদের উদ্দেশ্যগুলো মানতে বাধ্য করতে পেরেছে? পারেনি। কারণ দেখি দিন শেষে ভিয়েতনামই জিতেছে। বা আমরা যদি কোরিয়ার কথা বলি, কোরিয়াকেও কিন্তু পারেনি। বা আমরা যদি সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান দখল করার কথা বলি, যে উদ্দেশ্য নিয়ে দখল করেছিল সেটা রক্ষা করতেও পারেনি। বা আমরা ইয়েমেনের কথা বলতে পারি বর্তমানে। তো এই যে উদ্দেশ্যগুলো নিয়ে যে পলিটিক্যাল লিডার্সরা যে উদ্দেশ্যগুলো নিয়ে বা পলিটিক্যাল অ্যাক্টরসরা যে পলিটিক্যাল অ্যাম্বিশনগুলো নিয়ে হার্ড পাওয়ারটা ইউজ করতেছে, তারা কিন্তু আলটিমেটলি সাকসেস হইতেছে না। খুব অল্প টাইম সাকসেস থাকলেও শর্ট টাইমের জন্য, লঙ্গার পিরিয়ডে কিন্তু তাদের সাকসেসটা বেশিক্ষণ থাকতেছে না। কেন থাকতেছে না? কারণ শুধুমাত্র কারণ তুমি কিন্তু টেরিটরি অ্যাটেইন করার মাধ্যমেই কিন্তু কোনো জায়গা দখল করে নেওয়া সম্ভব না। সেখানে কিন্তু আরও অনেক বিষয় থাকে, সেগুলোকে দেখতে হয়। তো এইখানে যে প্রশ্নটা আসে যে কেন হার্ড পাওয়ার ইউজ করার পরেও এই রাষ্ট্রগুলো সফল হয় না, এখানে মূল যে বিষয়টা উঠে আসে যে কেন হয় নাই, সেই বিষয়টা আমরা প্রথমেই আলোচনা করেছি, যেটাকে জোসেফ স্নাই বলেছেন, যে এখানে লিডারশিপ একটা বড় ফ্যাক্ট করে। কারণ প্রত্যেকটা রাষ্ট্রের জায়গায় কিন্তু প্রত্যেকটা এন্টিটির ক্ষেত্রে লিডারশিপ একটা বড় জায়গা। যেমন ভিয়েতনাম যুদ্ধে হোসিমিন বলেছিল যে প্রতি 10জন ভিয়েতনামের বিরুদ্ধে যদি একজন আমেরিকান মারা যায়, আমি তো সেই পরিমাণ মানব সম্পদ ব্যয় করতে রাজি, তবু আমার এই ভূখণ্ড আমেরিকার পতাকা তলে আসতে দিব না। তো এই ধরনের লিডারশিপ যখন গ্রো করে, বা এই ধরনের অবজেক্টিভ যখন অন্য কোনো অ্যাক্টরের থাকে, তখন হার্ড পাওয়ার ইউজ করার মাধ্যমেও কিন্তু সেখানটা দখল করা সম্ভব হয় না। আমরা আফগানিস্তানের কথা জানি, আফগানিস্তান হিস্টোরিক্যালি যতবারই দখল হয়েছে, তাদের কিন্তু কেউ আটকে রাখতে পারে না, কারণ তারা স্বাধীনচেতা একটা জাতি। তো এখানে সোভিয়েত ইউনিয়ন বলে বর্তমানে ইউএস এর কথা বলি, তাদের যে ইনভেশনের ফলেও কিন্তু তারা কিছুক্ষণ শর্ট টাইমের জন্য তারা কিছু রিসোর্স গেইন করতে পেরেছে, বাট তারা এই সমস্ত জায়গায় দীর্ঘদিন যাবৎ বা তাদের লঙ্গার টাইম যে পলিটিক্যাল অবজেক্টিভ, সেটা তারা অ্যাটেন্ড করতে সম্ভব হয়নি। এখন কিন্তু ইউএসএ আফগানিস্তান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করতেছে। তো সেখানে বলা হলো যে সেই সফলতার জায়গাটার ক্ষেত্রে কিন্তু লিডারশিপ একটা বড় ফ্যাক্টর। কারণ লিডার যারা থাকে তাদের প্রত্যেকটা রাষ্ট্রের লিডারদের নিজস্ব ইগো থাকে। তো ইগোটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো তো যখনই এই ধরনের পলিটিক্যাল যে লিডার্স, যাদের যে ইগোটা মেনে নিতে রাজি থাকে না, তখন কিন্তু যদি পাওয়ারফুল স্টেট সেও যদি চায় যে তার পলিটিক্যাল অবজেক্টিভটা সে গেইন করবেই, তখন কিন্তু তাকে ডিরেক্টলি হার্ড পাওয়ার ইউজ করা যাবে না, তখন তাকে কিন্তু ইনডাইরেক্টলি ওয়েতে যেতে হবে। সেই ইনডাইরেক্টলি ওয়েটাকেই বলা হয় মূলত সফট পাওয়ার। তো ইনডাইরেক্টলি ওয়েতে সে কী করতে পারে, সে মূলত কোঅপ্ট করতে পারে। কোঅপ্ট পলিসিটা কি? মূলত কোঅপারেশনের মাধ্যমে করতে পারে। অর্থাৎ দুইজন লিডারের বা দুইটা এন্টিটির যে পলিটিক্যাল যে কমন জায়গাটা আছে, সেই জায়গাটায় তারা আসতে পারে। হ্যাঁ, বা পাওয়ারফুল স্টেটের ভিতরে এমন কিছু ইনস্টিটিউশনস বা এমন কোনো গুণ থাকতে পারে যেগুলোকে সে ওই রাষ্ট্রগুলোকে, ওই অ্যাক্টরগুলোর সামনে তুলে ধরতে পারে, যাতে হার্ড পাওয়ার ইউজ করার মাধ্যমে যে সফলতা তারা না পেয়েছিল, এই এই ধরনের যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ তাদের যে এই ধরনের কালচার বা এই ধরনের সফট যে ইনস্টিটিউশনসগুলো আছে, সেগুলোর থেকে যেন তারা তাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা যেন তারা অর্জন করতে পারে বা পেতে পারে। অর্থাৎ এখানে তাদের মূল এইমটাই থাকবে যে তারা নন ভায়োলেন্ট ওয়েতে তারা তাদের যে
পলিটিক্যাল অবজেক্টিভ সেটা তারা গেইন করবে। তারা মোটেও কখনো এখানে হার্ড যে পাওয়ার, মিলিটারি অথবা ইকোনমিক যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা ইউজ করবে না। সেখানে তারা কি ইউজ করতে পারে, তারা যে গণতন্ত্র বা যে মৌলিক অধিকারের যে বিষয়গুলো আছে বা যে নন ট্র্যাডিশনাল যে সিকিউরিটির বিষয়গুলো আছে, যেখানে আপনার বিশেষ করে বর্তমান সময় খুবই জরুরি, যেমন জলবায়ুর যে বিষয়গুলো আছে, গণতন্ত্রের কথা বললাম, মানবাধিকার কথাগুলো বললাম, বা শিক্ষার কথা বলতে পারেন, বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, বা এসডিজির যে বিষয়গুলো আছে, এই ধরনের যে বিষয়গুলো যেগুলো প্রত্যেকটা রাষ্ট্রের টিকে থাকার জন্য খুবই গুরুত্ব। কারণ একটা রাষ্ট্র শুধুমাত্র হাট পাওয়ার দ্বারাই বা হাট পাওয়ার ডেভেলপমেন্টের মাধ্যমে টিকে থাকতে পারে না। আর্থসামাজিক যে বিষয়ে সেখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। তো পাওয়ারফুল রাষ্ট্রগুলো এখন ইনডাইরেক্টলি এই জিনিসগুলোর মাধ্যমে অন্য কোনো অ্যাক্টরকে প্রভাবিত করতে চায় বা অন্য কোনো অ্যাক্টর এই জিনিসগুলোর সাথে কোঅপ্ট করানোর জন্য চেষ্টা করে। তখন ওই দেশের যে পাবলিকরা বা ওই দেশের লিডাররা যখন এই পলিসিগুলোর সাথে তাদের পরিচিত হয় এবং তারা মনে করে যে এখানে কিছু পজিটিভ আছে, পজিটিভ কোনো বিষয় আছে যেগুলোকে আমাদের নেওয়া উচিত, তো এই ধরনের মনোভাব যখন তাদের তৈরি হয়, তখন কিন্তু তারা সেই পাওয়ারফুল রাষ্ট্রের প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হবে। এই কথাটাই কিন্তু মূলত জোসেফ এস নাই বলার চেষ্টা করেছে, যে তারা ইনডাইরেক্টলি পাওয়ারটাকে ব্যবহার করবেন সেই ইনডাইরেক্টলি কোন কোন বিষয়, যেগুলো আর্থসামাজিক যে বিষয়গুলো আছে সেখানে। আমরা মিলিটারি প্রোটেকশনের কথা বলতে পারি, এটাও কিন্তু একটা বড় ধরনের সফট পাওয়ার জায়গা হতে পারে, যে আমরা মিলিটারি প্রোটেকশন দেবো, আমরা ইকোনমিক এইড দিব। এই জিনিসগুলোকে কিন্তু পাওয়ারফুল রাষ্ট্রগুলো সবসময় ব্যবহার করে থাকে। এবং আমরা যদি দেখি হিস্টোরিক্যালি যে লিডার্স যারা আছে, যারা হিস্টোরিক্যালি মূলত সাউন্ড, যারা জানে, যারা পলিটিক্যাল হিস্ট্রি জানে, তারা কিন্তু দেখে যে আমি প্রথমে বললাম যে হার্ড পাওয়ারের যে সাকসেসটা সেটা কিন্তু খুবই শর্ট টাইমের। কোন একটা রাষ্ট্রে খুবই দেখো 2 বছর 3 বছর 10 বছর থাকতে পারে, কিন্তু লং পিরিয়ডে যে তার একটা প্রভাব সেটা কিন্তু খুব কমই থাকে হার্ড পাওয়ার যখন কেউ ইউজ করে। আমরা যদি দেখি ব্রিটিশ এম্পায়ারটা কীভাবে ছিল, সেখানে হার্ড পাওয়ার অবশ্যই ছিল, কিন্তু তারা কিন্তু তাদের যে স্ট্রাকচার অর্থাৎ তাদের যে নিজস্ব যে স্ট্রাকচার যেটা ব্রিটেনে ছিল, সেই ব্রিটেনের যে স্ট্রাকচারটা ইকোনমিক বলি বা পলিটিক্যাল বলি বা এডুকেশনাল সেকশনগুলো, সেগুলো কিন্তু তার যে উপনিবেশগুলো কিন্তু সব জায়গায় ছড়িয়ে দিয়েছিল। তার ফলে কিন্তু তাদের মতোই একটা সেমি কালচার উপনিবেশ রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল, বিশেষ করে আমাদের যেই সাউথ এশিয়ান যে যে রিজন আছে সেখানে গড়ে উঠেছিল। তার জন্য কিন্তু খুব সহজে আমরা প্রায় 200 বছর তাদের প্রতি কিন্তু এক ধরনের পজিটিভ বা নেগেটিভ যাই বলি, তাদের প্রতি কিন্তু আমরা তাদের যে অবজেক্টিভসগুলো সেগুলো কিন্তু আমরা পূরণ করেছি। তো এইখানেই যারা লিডাররা, যারা পলিটিক্যাল হিস্ট্রি সম্পর্কে অ্যাওয়ার, তারা কিন্তু জানে যে হার্ড পাওয়ার ইউজের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র তার যে কাঙ্ক্ষিত সাকসেস সেটা কিন্তু লঙ্গার টাইম ধরে রাখতে পারে না। সেখানে তাদেরকে সফট পাওয়ারটা ব্যবহার করতে হবে, অর্থাৎ যে এখানে মূলত যে লিডারশিপের যে কোয়ালিটি সেটা বেটার করতে হবে। এখন আমরা যদি বলি যে লিডারশিপের কোয়ালিটির ক্ষেত্রে, যেমন ইন্ডিয়ার মহাত্মা গান্ধীর কথা বলতে পারি বা জোসেফ টিটুর কথা বলতে পারি, যে দুইটা কোল্ড ওয়ারের সময় কোল্ড ওয়ারের মতন সিচুয়েশনে সে যখন সোভিয়েতের একদম পাশে থেকে যখন নিরপেক্ষ পজিশন ভূমিকা পালন করেন, এই ধরনের যে বড় বড় লিডারশিপ যারা ছিলেন, তার এই লিডারশিপের কারণে কিন্তু যে ন্যামের মতন একটা বড় সংগঠন হয়েছিল তখন। বা নাসেরের কথা বলতে পারি, বা তখন জওয়াহরলাল নেহরুর কথা বলতে পারি, তাদের বা সুকর্ণের কথা বলতে পারি, তাদের যেটা লিডারশিপ ছিল ওয়ার্ল্ড ওয়াইড, এইটার ফলে কিন্তু অন্য যারা রাষ্ট্রগুলো ছিল তারা কিন্তু এই যে লিডার যারা ছিলেন, যারা নন অ্যালাইনের প্রবক্তা ছিলেন, তাদের কনসেপ্টের সাথে কিন্তু তারা একমত পোষণ করেছিল, এবং তাদের যে পলিসিগুলো কিন্তু সব খুবই অ্যাট্রাক্টলি তারা গ্রহণ করেছিল, অ্যাকসেপ্ট করেছিল। তো এখানে বলা যে লিডারশিপের যে আকর্ষণীয় যে জায়গাটা সেটা গড়ে তোলাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা কাজ। বা পলিটিক্যাল যে সিস্টেমের কথা, আমরা কিন্তু গণতন্ত্রের যে ভিশন বা স্ট্রাকচার সেটাকে কিন্তু আমরা ইউরোপিয়ান বা আমেরিকার গণতান্ত্রিক যে সিস্টেম তার সাথে তুলনা করে থাকি, কারণ তারা কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করেছে সবার জন্য, এবং সেটাকে কিন্তু সবাই ফলো করতেছে। তো এই যে একটা পাওয়ার, যখন আমরা রাষ্ট্রের কল্পনা করি, আমরা ডেমোক্রেসিকে কল্পনা করি, আমরা কিন্তু তাদেরকে কল্পনা করে থাকি। বা সংস্কৃতির কথা বলি, কালচার, আমরা কিন্তু ম্যাক্সিমাম যারা মডার্ন কনসেপ্টের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে চাই, আমরা যারা নিজেদেরকে মডার্ন মনে করতে চাই, আমরা মনে করি মডার্ন হতে গেলে আমাদের ম্যাক্সিমাম ওয়েস্টার্ন যে মডার্নের যে ফিচারগুলো আছে সেগুলো আমাদের হতে হবে, যে আমাদের তাদের মতন
কোর্টসাই এগুলা, বা আমাদের তাদের মধ্যে ইংরেজি জানতে হবে, এই ধরনের যে বিষয়গুলো আমাদের জানতে হবে, কারণ আমরা দেখেছি উদাহরণ হিসেবে তাদেরকে, এবং তারা খুব সহজে তাদের কালচারাল যে এই স্প্রিড আউট সেটা কিন্তু তাদের উপনিবেশগুলো বলে বা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে কিন্তু পাওয়ারফুল রাষ্ট্র, বিশেষ করে ইউএসএ, তার যে হেজেমনিকটা সেটা কিন্তু বর্তমানে এখন কালচারাল হেজেমনিক নামে পরিচিত, যে সে শুধুমাত্র পাওয়ারফুল রাষ্ট্র হিসেবেই সবাইকে ইনফ্লুয়েন্স করতেছে না, অনেক রাষ্ট্র, বিশেষ করে যদি আমরা চীনকেও দেখি যে চীন একটা ইমার্জিং স্টেটস, বাট চীনেরও কিন্তু অনেক রাষ্ট্র, অনেক সংখ্যক মানুষ আমেরিকান যে কালচার সেটাকে ফলো করতেছে, জাপানের অনেক সংখ্যক মানুষ আমেরিকান কালচারকে ফলো করতেছে। তারপরে আরেকজন ইমার্জিং রাষ্ট্র ইন্ডিয়ার অনেক অনেক মানুষ বা অনেক সংখ্যক লোক যারা আমেরিকান বা ওয়েস্টার্ন ট্র্যাডিশনটাকে ফলো করে, ওয়েস্টার্ন কালচারটাকে ফলো করতেছে। তাহলে এইটার মাধ্যমেও কিন্তু একটা রাষ্ট্রের একটা পাওয়ার তৈরি হয়, অর্থাৎ তার যে পলিটিক্যাল অবজেক্টিভস সে কিন্তু এর মাধ্যমে টিকিয়ে রাখতে পারে। তো এই যে মূলত আলোচনা গেল, এই আলোচনার যা হলো এখানে খুবই সংক্ষেপে যদি আমি বলি, পাওয়ার ক্ষেত্রে যে পাওয়ার হচ্ছে অন্য একটা রাষ্ট্রকে বা অন্য একটা অ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা কোনো একটা আলাদা অ্যাক্টরের। তো এখানে ইনফ্লুয়েন্স শব্দটা মূলত ব্যবহার করা হয় হার্ড পাওয়ারের ক্ষেত্রে, যেখানে মূলত মিলিটারি অ্যাগ্রেশনের মাধ্যমে, মিলিটারি শক্তির মাধ্যমে বা অর্থনৈতিক এমবার্গো প্রদানের যে একটা থ্রেট, এই থ্রেটের মাধ্যমে কিন্তু যখন কোনো একটা অ্যাক্টর তার পলিটিক্যাল অবজেক্টিভসগুলো সে আপনার অর্জন করে, তখনই কিন্তু আমরা তাকে বলি হার্ড পাওয়ার। এবং সে যখন হার্ড পাওয়ার ইউজ না করে, সে যখন ইনডাইরেক্টলি ওয়েতে তার যে স্পিরিট, তার যে বিস্তৃতি, সেটা যদি কালচারাল বিস্তৃতি বা তার পলিটিক্যাল সিস্টেমের যে সিমিলারের বিস্তৃতি বা তার যে ভ্যালুস, এই যে নন ট্র্যাডিশনাল যে বিষয়গুলো আছে, এই নন ট্র্যাডিশনাল বিষয়গুলোকে সে যখন হেজেমনিক পজিশন থেকে ছড়িয়ে দিতে চায় এবং সে এইগুলোর একটা আইকন হতে চায়, এবং সে চায় সবাই যেন তাকে গ্রহণ করে সেইভাবে, তখনই কিন্তু সে আর একটা আলাদা পাওয়ারের একটা জায়গায় পজিশনে তৈরি হয়, মানে চলে যায়। এবং হার্ড পাওয়ারের সাকসেসের থেকে কিন্তু এই পাওয়ারের সাকসেসটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং থাকে। এবং সোসিয়ালিস নাই তাই বলেছেন যে অবশ্যই আমাদের হার্ড পাওয়ার ব্যবহার করতে হবে, অবশ্যই হেজেমনিক পজিশন বজায় রাখার জন্য আমাদের মিলিটারি এক্সপার্টাইজ তৈরি করতে হবে, আমাদের ডেভেলপ করতে হবে, কিন্তু পাশে আমাদের সফট পাওয়ারের যে বড় একটা জায়গা আছে সেই জায়গাটাকে আমাদের ফলো করতে হবে। যদি আমরা সফট পাওয়ারের বড় জায়গাটা ফলো করতে পারি, তাহলে রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত পলিটিক্যাল অবজেক্টিভসগুলো, সেটা হয় ইনডাইরেক্টলি অথবা ডিরেক্টলি তারা সেটা গেইন করতে পারবে। অতএব আমরা এক বাক্যে বলতে পারি, সফট পাওয়ার, হার্ড পাওয়ার হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, যার মাধ্যমে ইনফ্লুয়েন্সের মাধ্যমে একটা রাষ্ট্র তারা পলিটিক্যাল অবজেক্টিভস গেইন করে। আর সফট পাওয়ার হচ্ছে ইজ অ্যান অ্যাট্রাকটিভ পাওয়ার, যার মাধ্যমে অ্যাট্রাকশন তৈরি করে, অর্থাৎ অন্য একটা অ্যাক্টর আর একটা অ্যাক্টরের যে কালচার বা ভ্যালুস এগুলোর প্রতি অ্যাট্রাক্ট হয়, এবং ওই অ্যাক্টরের যে পলিটিক্যাল অবজেক্টিভগুলো সেগুলো ইনডাইরেক্টলি সে গ্রহণ করতে বাধ্য থাকে। তো এইটা হচ্ছে আমাদের আজকে মূল আলোচনা, অনেক বড় আলোচনা হইলো, মোটামুটি বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, এবং যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই বলবেন, যেহেতু নতুন চ্যানেল বা বলার চেষ্টা করতেছি, বা আপনাদের যদি নতুন কিছু জানার থাকে বা আলাদা কোনো কিছু বলতে চান অবশ্যই বলবেন কমেন্টে। এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিয়েন না। এবং সর্বশেষে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাথে থাকেন, দোয়া করেন, এবং সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।